আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এনটিআরসি এর কিন্তু ৭ম গণবিজ্ঞপ্তি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। দেখতেই পারতেছেন। ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, যেখানে কিন্তু ৬৭,২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলারের কিন্তু আবেদন ১০ জানুয়ারি অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে। তো যারা আবেদন করবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেননা এই ভিডিওতে আমরা এখান থেকে কোন বিষয়ে অর্থাৎ এখান থেকে মাদ্রাসা, স্কুল, কলেজ, কারিগরি থেকে কতজন করে নিয়োগ দেওয়া হবে, আবেদনের পদ্ধতি, কত টাকা ফি জমা দিতে হবে, বিশেষ করে প্রতিষ্ঠান সিলেক্ট করার সময় অবশ্যই আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে অবশ্যই গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলে পরবর্তীতে আপনার সমস্যা হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আবেদনের প্রসেসটা বলবো আপনাদেরকে, সকল বিষয় আমি আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু ৭ম গণবিজ্ঞপ্তি সম্পর্কে ফুল বিষয় সম্পর্কে ফুল ধারণা সম্পর্কে আপনি জানতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই এম আর রায়হান হাসান এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ যেটা আছে জব প্লাস বিডি, এই পেজের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই ওখান দিয়ে ফলো দিয়ে রাখবেন। এখানে কিন্তু সব ধরনের আপডেট ইনফরমেশনগুলো জব নিউজ সম্পর্কে সবার আগে আপনি পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, তো কথা না বেরিয়ে শুরু করা যাক। এই সার্কুলারটা অর্থাৎ এনটিআরসি এর যে সার্কুলারটা ৭ম গণবিজ্ঞপ্তি ৪ জানুয়ারি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো যারা জানে বা জানে না সবাই ভিডিওটা দেখবেন। ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ ২০২৬ দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা নিম্ন বর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ই অ্যাপ্লিকেশনের আহ্বান করা যাচ্ছে। তো আমাদের এই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে এবং দেখতে হবে। বেসিক্যালি এটাতে কিন্তু চাইলেই সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট যেটা আছে কারিগরি, তো নিম্ন বর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে, যেখানে কিন্তু চাইলে সবাই আবেদন করতে পারবে। তবে এখানে একটা বিষয় আছে, আগ্রহী নিবন্ধন সনদধারী, এই যে এই অংশটুকু আপনারা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ই অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এই বিষয়টা আগে আপনারা বুঝবেন। তো এইটা কিন্তু অনেকে আবার ভাবে যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কিনা, যেহেতু ৬৭,২০৮ জন নিয়োগ দেওয়া হবে, পদসংখ্যা অনেক বেশি। আবার এনটিআরসি সার্কুলার অনেকে আবার ভুল ভাবে, ঠিক আছে, যারা জানে না আর কি, যেমন হচ্ছে যারা নতুন, তারা এই বিষয়গুলো জানে না। তো এটা কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার না, এটা হচ্ছে আপনার আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের, যাদের এনটিআরসি এর যাদের সনদ আছে তারা আবেদন করতে পারবে। আর ১৯তম শিক্ষক নিবন্ধন যেটা অল্প কিছুদিনের মধ্যে সার্কুলারটা প্রকাশ করা হবে, হয়তোবা জানুয়ারি শেষের দিকে কিন্তু আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কিন্তু প্রকাশ করা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু সার্কুলার প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমি আমার এই চ্যানেলে আপলোড করে দেব। অবশ্যই আপনারা সবার আগে জানতে পারবেন। অর্থাৎ এনটিআরসির কিন্তু শূন্য পদের তালিকাও প্রকাশ করা হয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধনের অল্প কিছুদিনের মধ্যে, হয়তোবা জানুয়ারির শেষের দিকেই দিতে পারে, সম্ভাবনা রয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, এটা নিয়েও সমস্যা নেই। তবে এখানে যে বিষয়টা, এই সার্কুলার যেটা ৬৭,২০৮ জন, এইটাতে আবেদন করতে যেটা শর্ত সেটা হচ্ছে নিবন্ধন সনদধারী প্রার্থীদের, অর্থাৎ এর আগে, অর্থাৎ আপনার হচ্ছে যারা এনটিআরসির যারা পরীক্ষা দিয়েছে ২০২৪ সালে হোক, ২৩ সালে হোক, ২২ সালে হোক, অর্থাৎ ৩ বছরের মধ্যে যারা এনটিআরসির পরীক্ষা দিয়েছে, যাদের সনদ রয়েছে, অর্থাৎ এই এনটিআরসি সনদ যাদের রয়েছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, অন্যথায় বাকি কেউ কিন্তু আবেদন করতে পারবে না। তো এই বিষয়টাকে জানবেন, কারণ এই বিষয়টা আমি আগেই বলে দিলাম, যদি পরে বলে দিই তাহলে অনেকে আবার ভিডিওটা দেখবে, তো সবাই আবার মানে অন্য কিছু মনে করতে পারে। জাস্ট আমি আগে বলে দিলাম। তো যারা নতুন, যাদের এনটিআরসির সনদ নাই, তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর যাদের এনটিআরসির সনদ আছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ই অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। এরপর আমরা দেখবো এখান থেকে পদ সংখ্যা। তো আপনারা কিন্তু এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো স্কুল ও কলেজ, অর্থাৎ স্কুল ও কলেজে কিন্তু নিয়োগ দেওয়া হবে, যেখানে শূন্য পদের তালিকায় রয়েছে ২৯,৫৭১ জন। এছাড়াও মাদ্রাসা, যেটা আপনারা আলিয়া মাদ্রাসা নামে চেনেন, মাদ্রাসায় কিন্তু ফাঁকা রয়েছে ৩৬,৮০৪ জন শিক্ষক। এছাড়াও কারিগরি এবং বিজনেস ম্যানেজমেন্ট, যেটা ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কিন্তু, অর্থাৎ কারিগরিতে কিন্তু ফাঁকা রয়েছে ৮৩৩ জন শিক্ষক। তো স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি মিলে সর্বমোট শিক্ষক শূন্য পদের তালিকায় রয়েছে ৬৭,২০৮ জন শিক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এত পদসংখ্যার কিন্তু এনটিআরসি সনদও সম্ভবত নাই, যার কারণে যাদের সনদ আছে তারা তো
প্রতিষ্ঠান চয়েস দিলে ইনশাল্লাহ উত্তীর্ণ হবে। তো প্রতিষ্ঠান কিন্তু চয়েস দিতে কিন্তু অবশ্যই আপনাদের অনেক কিছু ভাবতে হবে, কারণ প্রতিষ্ঠান চয়েস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব থেকে এনটিআরসি সনদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আবেদনটা, ঠিক আছে। সো আবেদনের প্রতিষ্ঠান সিলেক্ট করা এবং আবেদনটা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হলো বিষয়। এখানে মোট পদসংখ্যা যেটা ৬৭,২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম এবং বুঝলাম। এরপর আমরা দেখবো ১ নম্বরে যেটা বিষয় আছে, ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমাদানের প্রদানের তারিখ যেটা, সেটা হচ্ছে ১০ জানুয়ারি, অর্থাৎ আজকেই কিন্তু ১০ তারিখ। তো আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু আবেদনটা চলবে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত ১২টা পর্যন্ত। তো আমি কিন্তু এই যে এই ভিডিও করার পর আমি কিন্তু নেক্সট ভিডিও যেটা আমি আপনাদেরকে আবেদন করার যে প্রসেস যেটা, সেটা কিন্তু আপনাদেরকে দেখে দেব। সো আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পরবর্তী ভিডিও যেটা আপলোড দেব, বা এই যে এই বিষয়ে যখন আমি ভিডিও তৈরি করব, তখন কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে একটা ভিডিও তৈরি করব, সেখানে আপনারা দেখে দেখে আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা আমি বলে দিলাম। সো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব, শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের জন্য বা পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তো এখানে একটা বিষয় কিন্তু বলে দিয়েছে যে শেষ সময় অপেক্ষা না করে আপনারা দ্রুতই আবেদনটা করবেন। তো আপনারা অনেকেই জানেন বাংলাদেশের যে আবেদনের অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইটগুলো, এগুলো কিন্তু শেষের দিকে প্রচুর সার্ভার ডাউন থাকে, যার কারণে তারা এই বিষয়টা আগেই বলে দিয়েছেন যে আবেদনটা যেন আপনারা শেষ তারিখের অপেক্ষায় না করে দ্রুতই আবেদনটা করেন, এই বিষয়টাই বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি ২ নম্বরে আছে আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ। তো বয়সটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং সনদের মেয়াদটা সম্পর্কে কিন্তু জানতে হবে। তো বলা আছে ৪ জুন ২০২৫ ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স থাকতে হবে ৩৫ বছর। তো আপনার বয়সটা আপনি কিভাবে বের করবেন? তো আপনার বয়সটা বের করার জন্য আপনারা ক্যালকুলেটরে আসবেন, আসার পরে লিখবেন এখান থেকে বয়স ক্যালকুলেটরের একটা ওয়েবসাইট আছে অনলাইনে, সেখান থেকেও দেখতে পারেন, অথবা আপনি দেখতে পারেন ৪ জুন অর্থাৎ ৪/৬/২০২৫ থেকে ৪/৬/২০২৫ থেকে আপনার জন্ম সালটা বাদ দিতে হবে, অর্থাৎ জন্ম তারিখটা বাদ দিতে হবে। মাইনাস করে যদি দেখেন যে ৩৫ বছরের নিচে আছে, ৩৫ বছরের মধ্যে আছে, দেন আপনি আবেদন করতে পারবেন। যদি দেখেন যে ৩৫ প্লাস হয়ে ৩৬-এ পড়ে গেছে, সো আপনি কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এটা হলো বয়স। তারপরে কিন্তু একটা সনদেরও মেয়াদ আছে, অর্থাৎ আপনার এনটিআরসি যে সনদটা আছে, এটার একটা মেয়াদ আছে। সো এটার মেয়াদ কত তারিখ আমরা দেখবো এখান থেকে। তো এটার মেয়াদ হচ্ছে ৩ বছর। কয় বছর? ৩ বছর। তো ৩ বছর কবে থেকে ৩ বছর সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬, অর্থাৎ এই জানুয়ারি মাসের ১ তারিখ থেকে আপনার জন্ম আপনার যে হচ্ছে সনদের যে ফলাফলের তারিখ, যেটা যেদিন আপনি ফলাফল পেয়েছেন এনটিআরসির, ওই ফলাফলের তারিখটা মাইনাস করবেন। অর্থাৎ ১ জানুয়ারি থেকে আপনার ফলাফলের তারিখটা মাইনাস করে যদি দেখেন যে ৩ বছরের মধ্যে আছে, সো তখন আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন বা আপনি সবকিছু আপনার ঠিকঠাক রয়েছে। এখন আমরা দেখব শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী, এগুলো দেখতে হবে আমাদেরকে। সো এখানে বলা আছে যে এনটিআরসির এই আবেদন বা এনটিআরসি সম্পর্কে বা যে কোনো ইনফরমেশন সম্পর্কে জানতে আপনারা অবশ্যই এনটিআরসির যে ওয়েবসাইট যেটা, এটা ভিজিট করবেন। ওখানে কিন্তু আপনার যে ওয়েবসাইট আছে, ওখানে কিন্তু আপনার সকল বিষয় আছে ওখানে। সো আপনার যেটা প্রয়োজন সেখানে আপনি ক্লিক দিয়ে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই ngiteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব যোগ্যতা। তো আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার যোগ্যতার বিষয় রয়েছে। সো সেক্ষেত্রে বলা আছে সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ আপনার হচ্ছে অর্থাৎ এনটিআরসি সনদধারী হতে হবে। ২ নম্বর আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এনটিআরসির ওয়েবসাইটে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ নামক সেবা বক্সে পাওয়া যাবে। তো আপনার কাম্য বিষয়ে যদি জানতে চান সেক্ষেত্রে আপনার এনটিআরসির ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটা পপ আপ পাবেন, ওখান থেকে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। গ নম্বরে আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিক কেবলমাত্র তার শিক্ষাগত সনদে উল্লেখিত সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন, আপনার এনটিআরসি সনদ যদি সেই পদ থাকে, সেটা নিয়ে সেই ডিপার্টমেন্ট বা সেই পদ থাকে, সো আপনি সেই পদে আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা হায়ার এডুকেটেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আপনি কিন্তু অন্য পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আবেদনটা সুবিবেচনায় রাখবে আর কি, ঠিক আছে। অর্থাৎ আপনি কিন্তু চাইলে অন্য পদে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার সুপারিশ হবে আর কি, সেক্ষেত্রে আপনার জন্য সুপারিশ করা হবে। এই বিষয়টা আপনারা
দেখলেন এবং জানিয়ে রাখলেন। এরপর যদি আমরা দেখি ইন্ডেক্সধারী এমপিওভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা। তো এই বিষয়টা আপনাদেরকে একটু জানতে হবে এবং বুঝতে হবে। ক নম্বরে দেওয়া আছে কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্সধারীর ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশ পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। তো এখানে আবেদনের জন্য যদি আবেদনের মধ্যে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর এটা কখনোই সংশোধন করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে আবেদনের আগে 100 বার ভাবতে হবে, দেখতে হবে, আপনাকে তারপর আবেদন করতে হবে। সকল কিছু আপনি ভাববেন, দেখবেন, বুঝবেন, তারপর কিন্তু আপনাকে আবেদনের প্রসেসে চলে যাবেন। তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসির প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি উচ্চতর বা নিম্নতর এনটিআরসির প্রত্যয়নপত্র থাকে তাহলে আপনি কিন্তু অন্য পদে আবেদন করতে পারবেন, সে বিষয়টা আলাদা। খ নম্বরে দেখব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর পরিশিষ্ট ঘ এর 2024 নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনের সময় যারা পুরুষ প্রার্থী আছেন তারা কখনোই আপনারা অর্থাৎ মাধ্যমিকের বালিকাতে আপনারা কখনোই বালিকা বিদ্যালয়গুলোতে সিলেক্টেড করবেন না। মহিলাদের জন্য মহিলা কলেজ যেগুলো আছে ওগুলোতেও আপনারা মহিলা কলেজে আপনারা সিলেক্টেড করবেন না। আবার শারীরিক শিক্ষা যে পদ আছে সেখানেও পুরুষেরা সিলেক্টেড করবেন না। এগুলো শুধুমাত্র মহিলাদের জন্য। মহিলা প্রার্থীরা যারা আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবে। অর্থাৎ বালিকা, মহিলা কলেজ, শারীরিক শিক্ষা এগুলোতে শুধু মহিলারা আবেদন করতে পারবে। গ নম্বরে আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর পরিশিষ্ট ঘ এর 21 নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ধর্মের অনুসারী হতে হবে। তো আপনারা যারা ইসলাম ধর্মে আবেদন করবেন তাদেরকে অবশ্যই, যারা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছেন মুসলমান যারা, তারা ইসলাম ধর্মে আবেদন করবে, এটাই তো স্বাভাবিক বিষয়, ঠিক আছে। আবার যারা হিন্দু ধর্ম থেকে লেখাপড়া করছেন তারা কিন্তু হিন্দু ধর্মে আবেদন করবে। অর্থাৎ যার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী আপনারা সেই ধর্মে আবেদন করবেন, এই বিষয়টা আপনারা জানেন। তারপরে 7 নম্বরে দেখব আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। যেটা আমি আগেই বললাম আপনাকে সেটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে। আবেদনের সময় অবশ্যই যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। কোনো ধরনের ভুল ত্রুটি যেন আপনারা না করেন। যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি আর সংশোধন করতে পারবেন না। তো এরপর আমরা এখান থেকে দেখব প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলেও একই পর্যায়ে স্কুল 2 এবং স্কুল ও কলেজে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যে সনদ যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি স্কুল ও কলেজ পর্যায়ে আপনি একটি শুধুমাত্র আবেদন করতে পারবেন। আবেদন ফি প্রতিটি পর্যায়ে স্কুল 2, স্কুল ও কলেজ আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। এটাও আপনারা মাথায় রাখবেন। আপনাদের ফি যেটা সেটা কিন্তু 1000 টাকা প্রদান করতে হবে। যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না, তাদেরকে আগামী 18 জানুয়ারি 2026 তারিখ দিবাগত রাত 12 ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে। তো আপনারা, ওই জন্য আমি আগেই বললাম আপনারা আবেদনটা দ্রুতই করার চেষ্টা করবেন। আবেদনটা যেন আপনারা শেষের দিকে পর্যন্ত দেরি না করেন। ছবি নিবন্ধন পরীক্ষায় ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। নিবন্ধন পরীক্ষা আপনি আবেদনের অর্থাৎ এনটিআরসির যে সনদে যখন আপনি আবেদন করছেন, অর্থাৎ সনদের যে আপনার ছবি যেটা আছে, তখন যে ছবিটা দিয়েছিলেন সেই ছবিটাই কিন্তু আপনারা দিবেন, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, এটাও আপনারা মাথায় রাখবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে আবেদনের সর্বোচ্চ 60টি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবেই তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে, অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, যথা জেনারেল, মাদ্রাসা এবং টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশনের যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশন চুজ করতে পারে, যেখানে অপশনের মাধ্যমে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে তার যেটা সুপারিশের জন্য বিবেচিত হবে সেটা সিলেক্টেড করা থাকবে। তো এটা কিন্তু আপনাকে সবথেকে ইম্পর্টেন্ট, এই 9 নম্বরটা হচ্ছে আবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন, আপনি আন্দাজে ঘরে বসে থেকে কম্পিউটারে আপনি প্রতিষ্ঠান যদি সিলেক্ট করেন তাহলে আপনি শেষ। যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনি যেন ফুল অবগত থাকেন। যদি না থাকেন তাহলে কিন্তু সমস্যা।
প্রতিষ্ঠানে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে শিক্ষক এখনো বহাল আছে কিনা এটাও আপনি দেখবেন। প্রতিষ্ঠান কেমন সেটা দেখবেন। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কেমন এগুলো দেখবেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কেমন এগুলো দেখবেন। এগুলো আমার নিজের বলা। তো এগুলো আপনি নিজে দেখবেন। ঠিক আছে? দেখার পরে আপনি আবেদন করবেন। কেননা আপনারা জানেন এগুলো কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হয়। হুম? আ ছাত্রছাত্রী না থাকলে বিভিন্ন সমস্যা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কেমন এটা তো আপনার জানা উচিত, তাই না? এই বিষয়গুলো। যেহেতু এমপিওভুক্ত চাকরি অনেক দেখবেন আপনি আবেদন করছেন, প্রতিষ্ঠানে আপনার বহাল আছে, আপনার আবেদন ঝুলায় রাখছে। অর্থাৎ আপনার ওয়েটিং এ রাখছে প্রধান শিক্ষক। বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা আবেদন করবেন, যাতায়াতের বিষয় আছে একটা। আপনার বাড়ি থেকে যাতায়াতের ব্যবস্থা কেমন গ্রামের ভিতরে যাতায়াত কি অবস্থা, হ্যাঁ? তো এগুলো আপনি বিবেচনা করবেন আগে। তারপরে ওই প্রতিষ্ঠানটা আপনি আবেদন করবেন। তাছাড়া যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন সমস্যা পরবর্তীতে হতে পারেন যেটার কিন্তু সংশোধনের কোনো আর সুযোগ থাকবে না। এজন্য যেটাতে আবেদন করবেন ওই প্রতিষ্ঠানে যাবেন, যাওয়ার পরে সাইট থেকে আপনি আগে ইনফরমেশন গুলো নিবেন। নিয়ে তদারকি করে তারপরে আপনি ওই প্রতিষ্ঠানটা দিবেন। দ্রুত সময়ে আপনারা এই প্রসেস গুলো করিয়েন। ঠিক আছে? প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর শূন্য পদ ভিত্তিক মেধাক্রম পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেসিং করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার্স অপশন ইয়েস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে কিন্তু আপনাকে প্রতিষ্ঠান সিলেক্টেড বা ফলাফল প্রসেস করা হবে। এটা আপনারা মাথায় রাখেন। এরপরে কোনো প্রার্থী যদি স্কুল কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে, তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন তবে প্রথম তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে দেওয়া হবে। তাকে কিন্তু আগে প্রথমে কলেজেই দেওয়া হবে। যদি না সম্ভব হয় তাহলে স্কুলে দেওয়া হবে। সকল আবেদনকারীকে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদন অ্যাপ্লিকেশন কপি যেটা প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। এইটা যেন আবার আপনারা না হারায় ফেলেন। প্রয়োজনে ২ সেট ফটোকপি করে রাখবেন। আবার আপনারা যে অ্যাপ্লিকেশন কপি এটা আপনি মোবাইলে রাখবেন, হোয়াটসঅ্যাপে রাখবেন। প্রয়োজনে আরো ২-৪ জায়গায় দিয়ে রাখবেন। এটা যেন না হারায়েন। ঠিক আছে? এটা কিন্তু পরবর্তী বিভিন্ন সময় আপনার প্রয়োজন হবে। প্রাপ্ত আবেদনসমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তার প্রার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনি যে আবেদনটা করছেন আপনার যে প্রতিষ্ঠানে আবেদন করছেন তাদেরকে কিন্তু এটা অবহিত করা হবে। এজন্য ওই তো আমি আগে বললাম আগে আপনি প্রতিষ্ঠান সম্পর্কে একটু আপনি বিস্তারিত জেনে নিন। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আবার মাদ্রাসা স্কুল কলেজ যেটাই হোক তাদেরকেও কিন্তু একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে। মিথ্যা তথ্য প্রদান মামলা সংক্রান্ত আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না। এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি এবং যে কোনো সময় সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে থাকে। দেখলেন আমি কিন্তু আপনাদেরকে সকল বিষয়গুলো সুন্দরভাবে বলে দিয়েছি। আশা করি আপনারা বিস্তারিত ইনফরমেশনগুলো জেনেছেন এবং বুঝেছেন। তো এই তো আপনারা যাদের সনদ আছে, বয়স ঠিক আছে, সনদ আছে। সো আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা কিন্তু আগামীকাল বা পরশুদিন এই ২ দিন আপনাদের দায়িত্ব হচ্ছে যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানা, তারপরে আপনারা আবেদন করবেন। তো আশা করি আপনারা বিস্তারিত জেনেছেন। যদি আপনি এই এনটিআরসির ৭ম গণবিজ্ঞপ্তি সম্পর্কে কিছু জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন। ইনশাআল্লাহ আমি আমার যতটুকু জানার ততটুকু আপনাদেরকে জানিয়ে দেব এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে আরো আপলোড বিষয় আমি বা ইনফরমেশন আমি আপনাদেরকে দেব। অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ যেটা আছে এখানে আরো ইনফরমেশন ভালোভাবে পাবেন। জব প্লাস বিডি এখানে আপনারা ফলো দিয়ে রাখবেন। জব প্লাস বিডি এটা লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।